আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে সরকারি বাহিনীর গুলিতে শত শত ছাত্র জনতা হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায় কিনা সে বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সাথে বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ইইউ এর প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সারাদিনের কর্মকাণ্ডের তথ্য জানাতে গিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য সচিব জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস রেকর্ড সংখ্যক বৈঠক করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করিম খানের সাথে অনুষ্ঠিত বৈঠকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অ্যান্টোনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে, নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে। জুলাই অগাস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর ইউনূস জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়। অন্যদিকে বুধবার জাতিসংঘে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে পুরো আন্দোলনটি ছিল প্ল্যান মাফিক। ডক্টর ইউনূসের এই বক্তব্যের ব্যাখ্যা দেন শফিকুল আলম। আন্দোলনটা কিন্তু খুব স্তরে স্তরে হয়েছে। 57-58 জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন, আরেকজন যদি এগিয়ে আসে। যখন লিডিং কোঅর্ডিনেটর 6 জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হয়েছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 11টা এবং বাংলাদেশ সময় রাত 9টার দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী দিনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সম্ভাব্য বক্তব্য নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সর্বমহলে। শুক্রবার রাতেই তার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইউএস বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি একথা জানান। বলেন, বিগত সরকার দুর্নীতি ও অনিয়ম করে লক্ষ লক্ষ কোটি টাকার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, যে কারণে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বর্তমানে দায়িত্ব পালন করা সরকার এসব সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাতিসংঘ মহাসচিব। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে বিমানবন্দরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ্য সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ
মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আওয়ামী আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা আসম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে হান্নান শাহর পারিবারিক গোরস্থানে তার সমাধির সামনে দোয়া পাঠ করেন মির্জা ফখরুল। পরে মোনাজাতে মরহুমের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়। তার ছোট ছেলে রিয়াজুল হান্নান সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন। মৃত্যুর আগে হান্নান শাহ সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 1-11-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় দলের কঠিন সময়ে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হান্নান শাহ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। তাদের বদলে এতদিন বৈষম্যের শিকার কর্মকর্তাদের নিয়োগ না দিলে কাঙ্ক্ষিত সংস্কার হবে না। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই বৈষম্য চলতে থাকলে মানুষ ফুঁসে উঠতে পারে। সঠিক কাজের মাধ্যমে সরকারের দক্ষতা প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দেশের রোগীদের বিদেশে যাওয়া বন্ধ করতে হলে স্বাস্থ্য খাতের আরও উন্নয়ন করতে হবে বলেও মন্তব্য করেন। ফার্মাসিস্টদের যৌক্তিক দাবি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবার আহ্বান জানান আর নিজেদের মানোন্নয়নে পদক্ষেপ নেবারও পরামর্শ দেন তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ সিটির অন্তত ৭৮,০০০ মানুষ, যে কারণে পাসপোর্ট আবেদন এবং স্কুল ভর্তি কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে তাদের। জনপ্রতিনিধি শূন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে গুরুত্বপূর্ণ এ সনদ পেতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ইউনুস আলীর ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। জরুরি বিদেশ যাত্রা, শিশুর স্কুলে ভর্তি সহ 18টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ। এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী। ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে। তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি, কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে। ব্যাংক বলতেছে যে এটা ফলস, কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না। তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল, ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই। তো আমি এর পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি, প্রত্যেক মাসে বলেছে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে 1 বছর প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, আমাদের এটা কোনো হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই। নিজেদের সার্ভার তৈরি করে 10 মাসে মেয়র তাপসের প্রশাসন
জন্ম নিবন্ধন দিয়েছে ৭৮,৯৫৬ জনকে। মৃত্যু নিবন্ধন নিয়েছেন ১,৪৭১ জন। এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে, যা সময় সাপেক্ষ। ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে, হ্যাঁ সেটির ক্ষেত্রে আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য, কারণ সবার যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে, সেজন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি, তারা সেগুলোকে প্রসেস করছে। উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে, তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে। জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশাল জনসংখ্যার এ শহরের জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার ২ নগর প্রশাসন। তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা সোয়াডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডেরও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আজও সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হবার পূর্বাভাস রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লালবাগ কেল্লা ও মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এছাড়া তিনি মুন্সিগঞ্জের সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মীর কাদিম সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল এবং শ্রীনগর উপজেলায় বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। আইন উপদেষ্টা বলেন, সংরক্ষণের নীতিমালা তৈরিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সব প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো পরিদর্শন করা হবে। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাজেদকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়া থানার ফাঁসিয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে র্যাব।
গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ার মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর একজন ডাকাতকে আটক করলে তাকে ছিনিয়ে নেয়ার জন্য তার উপর হামলা করে ডাকাত দল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনতি সেইভাবে বিক্রি করতে, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হইলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে। বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।